হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের আমি পড়াবো ড্রাগ ডিস্ট্রিবিউশন। তো ফার্স্ট তোমাদের এটা বুঝতে হবে যে ড্রাগ ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে আমার ড্রাগ অ্যাবজর্পশন অলরেডি হয়ে গেছে। ড্রাগ অ্যাবজর্পশন হয়ে গেছে কোথায়? স্টমাক ইন্টেস্টাইন থেকে আমার ব্লাডে ড্রাগটা অ্যাবজর্ব করে গেছে অলরেডি। তাহলে এখন আমি কি করব? ওই ড্রাগটা যে ব্লাডে এসছে, ব্লাড কি করবে? ওই ড্রাগটাকে ডিস্ট্রিবিউট করবে। কোথায় ডিস্ট্রিবিউট করবে? বিভিন্ন রকম সেলে ডিস্ট্রিবিউট করবে, যে সেলগুলোতে গিয়ে ড্রাগটা নিজের অ্যাকশন দেখাবে, অ্যাকশন শো করবে। তাহলে ড্রাগ ডিস্ট্রিবিউশনটা হচ্ছে খুব বড় জিনিস, যে ডিস্ট্রিবিউশনটা আমাদের দরকার বডিতে, তাই তো? তাহলে ব্লাড কি করছে? ধরো এই যে আমার ব্লাড আছে, এই ব্লাডের মধ্যে আমার কি আছে? ব্লাডের মধ্যে আমার ড্রাগস আছে। ধরো ডি লিখে দিলাম, এরকম ড্রাগস আছে ডি, ঠিক আছে? এটা এটা কি? এটা হচ্ছে পুরো আমার ব্লাড, এর মধ্যে কি কি আছে? আমার ড্রাগস আছে ডি। খুব ভালো করে মনে রাখো, কিছু সব ড্রাগ কি হবে, এইবার ব্লাডের ড্রাগ আছে, এরপরে কি আছে আগে দেখিয়ে নিই। এরপরে কি আছে? এরপরে হচ্ছে আমাদের ক্যাপিলারি ওয়াল আছে, এন্ডোথেলিয়াল যে ওয়াল বলি আমরা, তাই তো? এন্ডোথেলিয়াল যে ওয়ালটা অন্য কালারে আঁকি। এন্ডোথেলিয়াল যে আমার ওয়াল আছে, এনে কালি নেই, এন্ডোথেলিয়াল যে ওয়াল আছে, এন্ডোথেলিয়াল যে ওয়াল আছে, এই যে ওয়াল দেখতে পাচ্ছি একই কালার হয়ে গেল মোটামুটি, ঠিক আছে? এই ওয়ালে কি হবে? এই ওয়ালের পাশে ওয়ালে আছে, এটা হচ্ছে আমার এন্ডোথেলিয়াল ওয়াল। এটা কি? এটা আমার ক্যাপিলারি ওয়াল, বা আমরা বলতে পারি এন্ডোথেলিয়াল ওয়াল। যদি আমরা বলি ক্যাপিলারি ওয়াল, ক্যাপিলারি ওয়াল, ওকে? এটা কোথায় আছে? এটা ব্লাডেই, এটা হচ্ছে আমার ব্লাডের হচ্ছে ওয়াল, মনে রাখবে, মানে ব্লাড ক্যাপিলারির ওয়াল এটা। এরপরে কি আছে? এরপরে আছে আমার ইসিএফ, এক্সট্রা সেলুলার ফ্লুইড। কোথায় থাকে? এক্সট্রা সেলুলার ফ্লুইড থাকে আমার যে পোর্শানে, সেই পোর্শানটা হচ্ছে আমাদের সেল মেমব্রেন। যদি আমি মনে করি এটা সেল মেমব্রেন, যদি আঁকি এরকম করে, এই সেল মেমব্রেন, এই সেল মেমব্রেন, এই সেল মেমব্রেন, ঠিক আছে? এই সেল মেমব্রেনের পরে কি আছে? ইন্ট্রা সেলুলার ফ্লুইড বা আইসিএফ। ব্লাড সেল ওয়াল আর সেল মেমব্রেন, সেল মেমব্রেন আর ব্লাড সেল ওয়াল, এর মাঝে আছে ইসিএফ। ইসিএফ মানে এক্সট্রা সেলুলার ফ্লুইড। এবার কথা হচ্ছে যে কেন আছে, থাকার কারণ কি? তার একটাই কারণ, যদি আমার ব্লাড ক্যাপিলারি থেকে কোনো জিনিস আমার সেলের মধ্যে যেতে হয়, তাকে ইসিএফ এর মধ্যে দিয়ে পাস করে তবে যেতে হবে। কেন যেতে হবে? কারণ ইসিএফ এ সেটা আগে ডিজলভ করবে, বা ইসিএফ এ সেটা আগে অ্যাবজর্ব হবে, তারপরে সেলে অ্যাবজর্ব হবে। ইসিএফ অনেক সময় কি করে, যদি কোনো রকম কোনো ফরেন পার্টিকেল হয়, বা অন্যরকম কোনো এমন পার্টিকেল যাচ্ছে যে পার্টিকেলটা সুইটেবল না সেলের জন্য, ইসিএফ ওটাকে বাধা দেয় অনেক সময়, ওকে? তো ইসিএফ দেওয়া এই কারণেই। আর একটা কী কারণে দেওয়া? যাতে ব্লাডের এই ওয়াল টু ওয়াল হচ্ছে, যাতে কোনো রকম কোনো ফ্রিকশন না হয়। ইসিএফ হচ্ছে একটা ফ্লুইড, তো এই আমার যে আমার হচ্ছে সেল মেমব্রেনের ওয়াল আর ব্লাড ক্যাপিলারির ওয়াল, এর মধ্যে কোনো ফ্রিকশন না হয়, তার জন্য দেওয়া, যাতে কোনো রকম কোনো ফ্রিকশন না হয়, কোনো রকম উল্টোপাল্টা পার্টিকেল সেলের মধ্যে অ্যাবজর্ব না হয়, বিভিন্ন কারণে ইসিএফ তৈরি করা, ওকে? তা আমায় কি বুঝতে হবে? আমার ড্রাগ পার্টিকেল আমার এইখান থেকে ট্রান্সফার হয়ে এইখানে যাবে, ড্রাগ পার্টিকেল আমার এইখান থেকে ট্রান্সফার হয়ে এখানে যাবে। তাহলে আমাকে সবার আগে কি জানতে হবে? সবার আগে আমাকে যেটা জানতে হবে, যে ড্রাগ পার্টিকেল যেতে গেলে কি কি আমার ক্রাইটেরিয়া চাই। সে বিভিন্ন বেরিয়ার পাস করবে, বেরিয়ার সম্বন্ধে বলবো, সেটা আলাদা কথা, কিন্তু আমার কথা হচ্ছে এখানে আমার কী কীরকম করে যাবে। এক, ও প্রোটিনের সঙ্গে বাইন্ড করতে পারে। প্রোটিনের সঙ্গে বাইন্ড করতে পারে মানে আমাদের যেমন হচ্ছে অ্যাবজর্পশনে পড়েছিলাম যে কেরিয়ার প্রোটিন লাগে তো নিয়ে যাওয়ার জন্য, এখানেও হচ্ছে আমার প্লাজমা প্রোটিন। এই যে ব্লাডে যে আমার প্লাজমা আছে, প্লাজমাটা বাইরে না রেখে ভেতরে রাখি, ব্লাডে যে প্লাজমা আছে, সেই প্লাজমার সঙ্গে ড্রাগটা বাইন্ড করে
প্লাজমা প্রোটিন বাইন্ডিং তৈরি করে পাস করবে। কিন্তু মুশকিল, কি মুশকিল, কোনো দিন এই ধরো বেশিরভাগ ড্রাগ কী করে, বেশিরভাগ ড্রাগ প্লাজমার সঙ্গে হচ্ছে বাইন্ড করে, কিন্তু সেই ড্রাগগুলো কোনোভাবে পাস করতে পারে না। কেন? প্লাজমা আর ড্রাগ মিলিয়ে, ড্রাগের যদি সাইজ এইটুকু হয়, প্লাজমা ড্রাগ মিলিয়ে সাইজটা এত বড় হয়ে যায়, তাহলে কোনোভাবে পাস করা যাবে না। কেন? বিগ মলিকিউল পাস করতে গেলে খুব মুশকিল। তাহলে বিগ মলিকিউল না হয়ে ওকে কী হতে হবে? স্মল মলিকিউল হতে হবে। এগুলো আমাকে মনে রাখতে হবে যে আমাকে এইখানেও আমার তিনভাবেই পাস হবে। আমার এক্সট্রা সেলুলার থেকে বা ব্লাড থেকে ইন্টারসেলুলার সেলের মধ্যে তিনভাবেই পাস হবে। একটা হচ্ছে বাল্ক ফ্লো হবে, বাল্ক ফ্লো। বাল্ক ফ্লো কীরকম করে হবে? বাল্ক ফ্লো হবে আমার, যদি আমি দেখি যে আমার এই যে ড্রাগটা আছে, এই যে এখান থেকে পোর দিয়ে পাস করবে, এই যে এইখান থেকে এইখানে মানে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে পাস করবে, যদি ড্রাগটার সাইজ ছোট হয়, মানে লেস দ্যান 50 ডালটন হয়, ড্রাগটার সাইজ যদি লেস দ্যান 50 ডালটন হয়, তাহলে এইখান থেকে এইখানে বাল্ক ফ্লোতে পাস করবে, মানে হুড় করে পাস করবে, প্রচুর পরিমাণে পাস করবে। কেন? এই যে পোরের সাইজটা দেখতে পাচ্ছি, পোরের সাইজ 50 ডালটনের নিচে হচ্ছে, মানে আমার ধরো এই একটা পাইপ আছে, আর আমি হচ্ছে এর মধ্যে আর একটা পাইপ ঢোকাচ্ছি, সেই পাইপটা আরও ছোট, আরও ছোট যদি পাইপ হয় তখন কি হবে? আরাম করে পাস করে যাবে, কোনো রকম বাধা না পেয়ে। তাহলে আমার পোর সাইজ যদি আমার 50, মানে 50-র কাছাকাছি যদি আমি বলি, যেগুলো থেকে আমার পোর আছে, যেগুলো ছিদ্র আছে আমার ক্যাপিলারিতে, সেখান দিয়ে যদি পাস করতে বলি, 50 ডালটনের নিচে হলে বাল্ক ফ্লো হয়, মানে প্রচণ্ড পরিমাণ পাস করতে পারবে। ওকে, একটা হয়ে পাস করলো কোথায়? ব্লাড থেকে আমার সেলের মধ্যে, থ্রু এক্সট্রা সেলুলার ফ্লুইড। ইন্টারসেলুলার ফ্লুইড, সেলের মধ্যে ইন্টারসেলুলার ফ্লুইড আছে, ওর মধ্যে যাচ্ছে। মোট কথা মনে রাখো, ব্লাড থেকে সেলে যাচ্ছে, তাই তো? আর একটা কী হতে পারে? প্যাসিভ ট্রান্সপোর্ট হতে পারে। প্যাসিভ ট্রান্সপোর্ট বা প্যাসিভ ডিফিউশন। কী করে হতে পারে? প্যাসিভ ট্রান্সপোর্ট বা প্যাসিভ ডিফিউশন হতে গেলে কি করতে হবে? প্যাসিভ ডিফিউশন হতে গেলে আমাকে মনে রাখতে হবে যে আমার যে হচ্ছে ড্রাগটা আগে ছিল 50 ডালটনের নিচে, এখন সেই ড্রাগটা যদি আমার 50 থেকে 600 ডালটনের হয়, 50 থেকে 600 ডালটনের হয়, আর সেই ড্রাগটা যদি লিপোফিলিক হয়, লিপোফিলিক, তাহলে আমাদের কি, আমাদের সেল মেমব্রেন হচ্ছে লিপিড নেচার, তাই তো? ফসফোলিপিড বাইলেয়ার, লিপিড পছন্দ করে, জন্য 50 থেকে 600 ডালটনের মধ্যে যে কটা ড্রাগ আসবে, এর থেকে বড় ড্রাগ হলেও 50 থেকে 600 ডালটনের ড্রাগকে পাস করিয়ে দেবে, ডিউ টু লিপোফিলিক নেচার, আর আমাদের প্যাসিভ ডিফিউশন হচ্ছে তার জন্য, ঠিক আছে? এই জন্য আমাদের পাস করে দিতে পারছে, এটা প্যাসিভ ডিফিউশনের মাধ্যমে এটা গেল। ওকে, আর একটা হবে হচ্ছে আমার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর একটা কী হবে? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা অ্যাক্টিভ ডিফিউশনও বলতে পারে না, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ডিফিউশন না বলে, ডিফিউশনটা ঠিক পছন্দ না, ট্রান্সপোর্ট। এই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে, অ্যাক্টিভ ট্রান্সপোর্টে আমরা দেখেছি অনেক সময় আমাদের কি হয়, পজিটিভ মলিকিউলও ট্রান্সপোর্ট হয়ে যায়। পজিটিভ মলিকিউল মানে চার্জড পার্টিকেলও ট্রান্সফার হয়ে যায়। তার মানে কি, যদি আমার পোলার কোনো সাবস্টেন্স থাকে, অর আয়োনাইজড মানে চার্জড, আয়োনাইজড কোনো ড্রাগ থাকে, আর সেই ড্রাগটা যদি গ্রেটার দেন 50 ডালটন হয়, বা 50 ডালটনের সমান হয়, গ্রেটার দেন বা সমান 50 ডালটন হয়, তাহলে সেই মলিকিউলটা আমার অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে পাস করবে, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে আরাম করে পাস করবে, ঠিক আছে? ধরো এই যে আমার এখান থেকে যে পার্টিকেলটা যাচ্ছে, সেটা হচ্ছে আমার চার্জ পার্টিকেল, ড্রাগেরটা, ঠিক আছে? এটা যাচ্ছে, এটা গিয়ে কোথায় গেল? এটা আমার অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে এখানে গেল। যদি সেটা পোলার আয়োনাইজড হয়, আর 50 ডালটনসের থেকে উপরে হয় বা সমান হয়, কাছাকাছি হতে হবে, খুব বেশি হলে খুব মুশকিল, ঠিক আছে? অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে এখানে যেতে পারবে। এরা খুব ভালো করে বুঝে নাও। এইবার কি, যখন এখানে ঢুকবে তখন সেই হচ্ছে আলাদা স্পেসিফাইড
মানে আয়োনাইজ চ্যানেল আছে, এটা অবশ্যই এখানে আয়ন চ্যানেল আছে, আয়ন চ্যানেল দিয়েই পাস করবে, এমনি প্যাসিভের মতো বাল্কের মতো চলে আসতে পারবে না। ঠিক আছে, এখানে আমার কি আছে, এখানে আমার চ্যানেল আছে আয়ন চ্যানেল, আয়ন চ্যানেলের মাধ্যমেই আমার পাস করবে। এইখানে এবার বক্তব্য হচ্ছে, আমি বলেছিলাম প্রথমে যে প্লাজমা সঙ্গে ড্রাগ, বেশিরভাগ ড্রাগ বাইন্ড করে, তাহলে এই যে ড্রাগটার সাইজ বড় হয়ে যাচ্ছিল তখন এখানে পাস করতে পারবে না, কেন প্লাজমা কোনো দিন এইখানে চলে যায় না। তাহলে কি প্লাজমা ড্রাগটাকে, প্লাজমার সঙ্গে ড্রাগটা বাইন্ড হয়ে ড্রাগটা হচ্ছে ফ্লো হচ্ছে, কোথায় ফ্লো হচ্ছে, পুরো বডিতে ফ্লো হচ্ছে, কিন্তু যখন এই আমার এই ব্লাড থেকে সেলের মধ্যে যাবে তখন এই প্লাজমা ড্রাগটা ছাড়িয়ে দেবে, মানে প্লাজমার সঙ্গে ড্রাগের বাইন্ডিং ভাঙতে হবে, ভেঙে দিলে তবেগা ড্রাগটা ফ্রি হয়ে যাবে, আর তখন ড্রাগটা আমার আরাম করে পাস করতে পারবে। একটা বাল্ক ফ্লো, একটা প্যাসিভ ডিফিউশন, একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এই তিনটের মাধ্যমে আমার কী করতে পারবে, ডিস্ট্রিবিউট হবে ড্রাগটা। কত কত, একটা 50 ডালটনসের নিচে হলে সেটা আমার বাল্ক ফ্লোতে চলে যাবে, প্রচুর ফাস্ট হবে। লিপোফিলিক নেচার হলে 50 থেকে 600 ডালটনের মধ্যে হলে প্যাসিভ ডিফিউশন হবে, আর পোলার আয়নেজ যেগুলো থাকবে সেগুলো গ্রেটার দ্যান আর ইকুয়াল টু 50 ডালটন হলে আয়ন চ্যানেলের মাধ্যমে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে চলে আসবে। ওকে, এটা আমরা আস্তে আস্তে কি করলাম, বুঝতে পারলাম। এরপরে কি আছে, এরপরে মনে রাখো কিছু কিছু ফ্যাক্টরস আছে, যে ফ্যাক্টরসগুলো আমাদের এই ড্রাগের ডিস্ট্রিবিউশনকে হচ্ছে বাধা দেয়, ড্রাগের ডিস্ট্রিবিউশনকে বাধা দেয়, বড় ভুল কথা, ড্রাগের ডিস্ট্রিবিউশনকে কমায় বাড়ায় সব কিছু করে। তাহলে আমার পরিষ্কার কথা, যদি কেউ আমাকে জিজ্ঞেস করে হোয়াট আর দ্য স্টেপস অফ ড্রাগ ডিস্ট্রিবিউশন, আমি কি বলবো, হোয়াট আর দ্য স্টেপস যদি আমাকে বলে দেয় তখন আমি বলবো পারমিয়েশন অফ ফ্রি ড্রাগ থ্রু ক্যাপিলারি ওয়াল অ্যান্ড এন্ট্রি টু ইসিএফ। ফার্স্ট কি বলবো, এই যে পারমিয়েবল হচ্ছে, তো পারমিয়েবল মানে পাস করতে পারছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট যদি আমাকে জিজ্ঞেস করে যে আমার হোয়াট আর দ্য স্টেপস অফ ড্রাগ ডিস্ট্রিবিউশন, আমি কি বলবো, ফার্স্ট স্টেপে বলবো permeation of free drug through capillary wall, through capillary wall, এই যে capillary blood capillary wall, এটা to capillary wall and entry into ECF মানে এক্সট্রা সেলুলার ফ্লুইড, এটা এই জায়গাটা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইডের জায়গা। তারপরে কি হবে, পারমিয়েশন অফ ড্রাগস ফ্রম ECF টু ICF, পারমিয়েশন অফ ড্রাগস টু ECF, from ECF to ICF through membrane of tissue cell, through membrane of tissue cell. ওকে, এটা হচ্ছে আমার স্টেপস, এটা কি স্টেপস গেল, ড্রাগ ডিস্ট্রিবিউশনের আমার প্রসেসটা চলে গেল। এরপরে হচ্ছে আমার কি কি ফ্যাক্টরস আছে, যে ফ্যাক্টরসগুলো পুরোপুরি হচ্ছে আমার ডিস্ট্রিবিউশনকে এফেক্ট করে। এবার হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং ড্রাগ ডিস্ট্রিবিউশন। এবার কি দেখব, এবার দেখব আমরা factors affecting drug distribution। তাহলে কি কি ফ্যাক্টরস আছে যেটা হচ্ছে আমার ড্রাগ ডিস্ট্রিবিউশনকে হেল্প করে, বা আমরা বলতে পারি কিছুটা বাধা দেয়, হ্যান ত্যান, এগুলো অনেক কিছুই আছে, তো আমরা এগুলো জানবো আস্তে আস্তে, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে আমার মনে রাখো, ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে টিস্যু পারমিয়েবিলিটি অফ ড্রাগস,
ফার্স্ট হচ্ছে টিস্যু পারমিয়েবিলিটি অফ ড্রাগস। টিস্যু পারমিয়েবিলিটি অফ ড্রাগসের মধ্যে আগে পরপর আছে, আমি বলে দিচ্ছি। টিস্যু পারমিয়েবিলিটি ড্রাগস, অর্গান অর টিস্যু সাইজ অ্যান্ড পারফিউশন রেট, বাইন্ডিং অফ ড্রাগস টু টিস্যু কম্পোনেন্ট, আর বিভিন্ন মিসলেনিয়াস আছে। তো আমরা পরপর না লিখে আমি একটা একটা করে আলোচনা করব, সেই পয়েন্টগুলো অনুযায়ী বলে যাব, তোমরা সেটা দেখবে। ওকে, তো ফার্স্ট হচ্ছে টিস্যু পারমিয়েবিলিটি অফ ড্রাগস। এর মধ্যে পড়ছে আমার ফিজিওকেমিক্যাল প্রপার্টিস অফ দ্য ড্রাগ আর ফিজিওলজিক্যাল ব্যারিয়ার্স টু ডিফিউশন অফ ড্রাগস। ফার্স্ট হচ্ছে আমার ফিজিওকেমিক্যাল প্রপার্টিস অফ ড্রাগস। কি আছে দেখি। ফিজিওকেমিক্যাল প্রপার্টিসের মধ্যে বলে যে থাকে হচ্ছে 1 মলিকুলার সাইজ, পিকে ভ্যালু, অয়েল ইন ওয়াটার, পার্টিশন কোএফিসিয়েন্ট। মলিকিউলার সাইজ, 2 নম্বর হচ্ছে পিকে ভ্যালু, 3 নম্বর হচ্ছে আমার O/W, পার্টিশন কোএফিসিয়েন্ট। ওকে, এগুলো মোটামুটি আমার পড়ে দেখবো। এবার এগুলো কি করে হচ্ছে এফেক্ট করছে। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের মলিকিউলার সাইজ। ফার্স্ট 1 নম্বর হচ্ছে আমাদের মলিকিউলার সাইজ। খুব ভালো করে মনে রাখো, যদি মলিকিউলার সাইজ মানে আমি বলতে চাইছি মলিকিউলার ওয়েট একটা ড্রাগের লেস দেন 500 থেকে 600 ডালটন হয়, তাহলে ইজি ক্যাপিলারির মধ্যে দিয়ে পাস করবে। তার মানে যদি আমার একটা মলিকিউলার ওয়েট একটা ড্রাগের যদি 500 থেকে 600 ডালটনের নিচে হয়, তাহলে আমার কি হবে, আমার ব্লাড থেকে সেলে, মানে ব্লাড থেকে এক্সট্রাসেলুলার থেকে ইন্টারসেলুলার, এই পুরোটাই হচ্ছে ফাস্ট পাস করে যাবে, একদম ইজি প্রসেসে পাস করে যাবে। ওকে, যদি আমার 500 থেকে 600 ডালটনের নিচে হয়। ওকে, এটা জানলাম আমরা মলিকুলার সাইজ। আর কি হতে পারে, মলিকুলার সাইজ যদি হচ্ছে আমার 50 ডালটনসের নিচে হয়, 50 মানে যদি 50 না 500 না হয়, যদি এটা আরও যদি 50 ডালটনের নিচে হয়, তাহলে বাল্ক অ্যামাউন্টে পাস করবে। এটা আমরা আগেই দেখে নিয়েছি, ঠিক আছে। যদি ডালটন হয় তাহলে এইটা ইজি পাস করবে, আর এটা বাল্ক ফ্লো হবে, প্রচুর পাস করে যাবে। ওকে, এগুলো মনে রাখবে, এগুলো হচ্ছে মনে রাখার জিনিস। এরপরে হচ্ছে আমার পিকে কে কি বলা হয়, অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্টও বলা হয়। আবার কি বলা হয়, আমার ডিগ্রি অফ আয়োনাইজেশন। ডিগ্রি অফ আয়োনাইজেশনে কি বলা হয়, ডিগ্রি অফ আয়োনাইজেশনে বলা হয় যদি একটা উইক অ্যাসিড আনআয়োনাইজড ফর্মে চলে আসে, ঠিক আছে। আচ্ছা, মানে উইক অ্যাসিড আয়োনাইজড জিনিসটা ভালো করে বুঝিয়ে বলছি, যদি খুব ভালো করে মনে রাখো, ডিগ্রি অফ আয়োনাইজেশন মানে হচ্ছে, আমাকে এইটা বুঝতে হবে সবার আগে, যে আমার যতগুলো আয়োনাইজড ড্রাগ আছে, যতগুলো আয়োনাইজড মানে পোলার আর হাইড্রোফিলিক টাইপের ড্রাগ আছে, এরা লিপয়েডাল মেমব্রেন পাস করতে খুব অসুবিধা হয়। এটা খুব আগে ভালো করে মনে রাখো। ডিগ্রি অফ আয়োনাইজেশন মানে কি বলা হচ্ছে, ডিগ্রি অফ আয়োনাইজেশন মানে বলা হচ্ছে একটা উইক অ্যাসিড যদি আনআয়োনাইজড ফর্মে থাকে, তাহলে স্ট্রং মানে আয়নাইজড ফর্ম হয়ে যায় স্ট্রং অ্যাসিড এনভায়রনমেন্টে, ঠিক আছে। এই জায়গাটা ভালো করে বোঝার আছে। কি লিখি আমি, তাহলে তোমরা বুঝতে পারবে। বলছে একটা উইক অ্যাসিড আনআয়োনাইজ হয়ে যায়
যদি সে স্ট্রং অ্যাসিড এনভায়রনমেন্টে আসে, স্ট্রং অ্যাসিড এনভায়রনমেন্টে আসে, ঠিক আছে। একটা উইক অ্যাসিড আবার কি হতে পারে, আয়োনাইজ হয়ে যেতে পারে, আয়োনাইজড হয়ে যেতে পারে যদি সে নিউট্রাল অর বেসিক এনভায়রনমেন্টে আসে। খুব ভালো করে জিনিসগুলো মাথায় ঢোকাও আগে। আবার একটা উইক, এটা উইক অ্যাসিড লিখে দিই, দুটোই হচ্ছে অ্যাসিড, ওকে, এই দুটোই কিন্তু অ্যাসিড। আবার একটা উইক বেস, যদি আনআয়োনাইজড হয়ে যেতে পারে, আনআয়োনাইজড হয়ে যেতে পারে যদি সে স্ট্রং বেসিক এনভায়রনমেন্টে আসে। আবার একটা উইক বেস আয়োনাইজড হয়ে যেতে পারে যদি সে নিউট্রাল অর অ্যাসিডিক এনভায়রনমেন্টে আসে। এই জিনিসটা খুব ভালো করে বুঝিয়ে নাও। এই জিনিসটা বোঝানোর পরে আমি ভিডিওটা শেষ করব, তারপরে পরের ভিডিওতে বাকিগুলো আবার বলবো, ওকে। একটা উইক অ্যাসিড আনআয়োনাইজ হয়ে যায় যদি স্ট্রং অ্যাসিড এনভায়রনমেন্টে আসে। আবার একটা উইক অ্যাসিড আয়োনাইজও হয়ে যেতে পারে যদি সে নিউট্রাল অর বেসিক এনভায়রনমেন্টে আসে, ঠিক আছে। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা কি জিনিস, আনআয়োনাইজ ফর্মটা কেন বলা হচ্ছে, এই আনআয়োনাইজ ফর্মে যদি চলে আসে, আনআয়োনাইজ ফর্মে চলে আসলে আমার সেল মেমব্রেন দিয়ে খুব ফাস্ট পাস করবে বা ইজি পাস করে যাবে। কিন্তু আয়োনাইজ ফর্মে যদি চলে আসে তখন ওকে আয়ন চ্যানেলের মধ্যে দিয়ে পাস করতে হবে, পাস করতে সময় লাগবে। বা অনেক সময় এমনও হয় যদি আয়োনাইজড পার্টিকেল খুব বড় হয় সেখানে সেল মেমব্রেন ক্রসও করতে পারে না। কিন্তু জেনারেল আয়োনাইজ ফর্ম যে ড্রাগগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে কি হয়, সেল মেমব্রেন দিয়ে পাস করে কিন্তু সময় লাগে। এটা ইজিলি হবে, এটা ডিফিকাল্ট। সেম জিনিস, এটা আনআয়োনাইজ ফর্ম আছে মানে সেল মেমব্রেন দিয়ে ইজি পাস করবে, সেল মেমব্রেন দিয়ে ইজি পাস করবে, ইজি। আর এটা হচ্ছে কোনো সময় পাস করতেও পারে আর না হলে ডিফিকাল্ট। আমার কথা হচ্ছে আমি ডিফিকাল্ট ওয়ে তৈরি করব কেন, তার একটাই কারণ, আয়োনাইজ পার্টিকেল অনেক সময় দরকার হয়, আয়োনাইজ ড্রাগ অনেক সময় দরকার হয় যেটা আমাদের বডিতে লাগে, ওকে। এই আয়োনাইজ ড্রাগ দিতেই হতে পারে, করার নেই। তখন আমায় কি করতে হবে, এই আয়োনাইজ ড্রাগই দেবো কিন্তু পার্টিকেল সাইজ হয়তো ছোটো থাকবে বা কোনো কারণে হচ্ছে থাকলো যেটাতে ডিফিকাল্ট হচ্ছে পাস করতে, কিন্তু আয়ন চ্যানেলের মধ্য দিয়ে পাস ও করেই যাবে, ঠিক আছে। বেশিরভাগ ড্রাগ এখন এরকম করেই তৈরি করা হয় যাতে একদমই পাস করলো না, এরকম করে তৈরি করা হয় না। খুব ভালো করে জিনিসটা বোঝো, আনআয়োনাইজ ফর্ম ইজি পাস করে, আয়োনাইজ ফর্ম পাস করতে সময় লাগে কিন্তু পাস করে যায়। আবার এমন যদি ড্রাগ আমি তৈরি করে দিই যে ড্রাগ আমার পাস করতে পারলো না, তখন সেই ড্রাগের কাজ নেই, আর সেই ড্রাগ কাজ করতেও পারবে না, তাকে আবার আয়োনাইজ ফর্মে আসতে হবে, তবে পাস হতে হবে। সেই আয়োনাইজ ফর্মে সেল মেমব্রেন পারই করতে পারবে না। এই জিনিসটা একদম মাথায় গেঁথে না। আর যদি কোনো ড্রাগ, এই আয়োনাইজ মানে হচ্ছে বেশিরভাগ ড্রাগ হয় আমার পোলার আর হাইড্রোফিলিক নেচারের, এদের পাস করতে সময় লাগে কিন্তু পাস করে যায়, আয়ন চ্যানেলের মাধ্যমে পাস করলো কিন্তু পাস ওরা করে যাবে। সে কিন্তু আনআয়োনাইজ হলে আরাম করে পাস করবে, ইজি পাস করবে। এই জিনিসটা খুব ভালো করে বোঝার মতো আছে। এর পরের দিন পড়াবো, পরের ভিডিওতে পড়াবো হচ্ছে ফিজিওকেমিক্যাল প্রপার্টির মধ্যে ওই O/W পারমিয়েবিলিটি, ওকে।